বন্ধুরা, এটা এমন এক কাহিনী যেটা পুলিশের অন্ধকার দিককে সামনে নিয়ে আসে। এটা এমন এক আইনজীবীর গল্প যে পুলিশ আর পুলিশের নোংরা কাজের বিরুদ্ধে লড়াই করে এবং নিজের স্টাইলে পুলিশকে কড়া জবাব দেয়। এই মুভিটা একটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এটি একটি অনুপ্রেরণামূলক, শিক্ষণীয় এবং বিবেককে জাগ্রত করার মতো গল্প। কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই আমরা কয়েকজন বন্দীকে জেল থেকে বের হতে দেখি। তখনই একজন জেলার তাদের জাত জিজ্ঞাসা করছে। যাদের বড় জাত বলে ধরা হয় তাদের আলাদা করে রাখা হয় এবং বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু যারা ছোট জাতের তাদের আলাদা করে দাঁড়া করানো হয়। আসলে বড় জাতের ধনী লোকেরা ছোট জাতের উপর অত্যাচার চালায়। তারা নিজেদের অপরাধ চাপিয়ে দেয় ছোট জাতের লোকেদের উপর, আর পুলিশও তাদের সাথে হাত মিলিয়ে এই অন্যায়কে চালিয়ে যায়। এরপর আমরা দেখি রাজা কন্নু আর তার স্ত্রী সঙ্গিনীকে। এরা দুজনে আমাদের এই গল্পের মেইন চরিত্র। তারা ইঁদুর আর সাপ ধরার কাজ করে। এখানে রাজা কন্নুর ভাই বোন আর বোনের স্বামীও থাকে। এরপর দেখা যায় গ্রাম প্রধানের স্ত্রী তার গয়নাগুলো দেখছে এবং পরে নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে একটা সাপ ঘরে ঢুকে যায়। সাপ দেখে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। তখন দ্রুত রাজা কন্নুকে ডেকে আনা হয়, কারণ সেই সাপ ধরার কাজ করে। সে ঘরে ঢোকে, সেখানে অনেক গয়না আর টাকা রাখা ছিল। অনেক চেষ্টা করার পর সাপটাকে ধরতে সক্ষম হয়। এবার আমাদের সামনে আসে মৈত্রী নামের এক শিক্ষিকা। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি উঁচু নিচু জাত প্রথায় বিশ্বাস করত না। তিনি শিশু আর বড় নেই সবাইকেই পড়াতেন। বস্তির লোকেদের কোনো ভোটার আইডি ছিল না, কোনো প্রকার পরিচয়পত্র বা রেশন কার্ড ছিল না। তারা যখন অফিসে গিয়ে বাচ্চাদের সার্টিফিকেট বানাতে চায় তখন অফিসার তাদের নিচু জাত হওয়ার কারণে তাড়িয়ে দেয়। এরপর আমরা দেখি সঙ্গিনী গর্ভবতী হয়েছে। এটা শুনে রাজা কান্নু খুব খুশি হয়। কিছুদিন পরে রাজা কান্নু ইটের ভাটায় কাজ করতে যায়। সে তার স্ত্রীকে বলে, এই আয়ে আমাদের সংসার চলবে না, আমাদের অন্য কিছু করতে হবে যাতে আসন্ন সন্তানের ভবিষ্যৎ ভালো হয়। কিন্তু সঙ্গিনী এটা শুনে বলে সেও তার সাথে কাজ করতে যাবে। কিন্তু রাজা কান্নু তাকে বলে এই অবস্থায় সে বাইরে যেতে পারবে না, তাকে বাড়িতেই থাকতে হবে। এভাবে কিছুদিন রাজা কান্নু ইটের ভাটায় কাজ করতে থাকে, আর সঙ্গিনী বাড়িতে একা থাকে। পরের দিন খবর আসে যে গ্রাম প্রধানের বাড়িতে চুরি হয়েছে, ঠিক সেই বাড়িতে যেখানে রাজা কান্নু সাপ ধরতে গিয়েছিল। চুরির সন্দেহ সরাসরি রাজা কান্নুর উপর যায়, কারণ সেই একমাত্র লোক যে এই গহনাগুলো দেখেছিল। গ্রাম প্রধান পুলিশের কাছে অভিযোগ করে রাজা কান্নু হয়তো লোভে পড়ে চুরি করেছে। তখন রাজা কান্নু তো ইটের ভাটায় কাজ করছিল, তাই পুলিশ তার বাড়িতে আসে। সেখানে শুধু সঙ্গিনী ছিল। পুলিশ তাকে নির্মমভাবে মারধর করে, গলা চেপে ধরে এবং ভ্যানে তুলে নিয়ে যায়। তারা একবারও ভাবে না যে সঙ্গিনী গর্ভবতী। এরপর আমরা পরিচিত হই চন্দ্রু নামের এক বিখ্যাত মানবাধিকার আইনজীবীর সাথে। সে তখন পুলিশের বিরুদ্ধে একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিল, কারণ এক পুলিশ অফিসার একজন আইনজীবীকে মেরে ফেলেছিল, আর তার প্রতিবাদে সব আইনজীবী মিলে বিক্ষোভ করছিল। ঠিক তখনই চন্দ্রুর কাছে কিছু ক্লায়েন্ট আসে এবং সে তাদের সাথে কোর্টে ঢুকে পড়ে। ওখানে যখন তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি তো একটু আগেই মিছিলে ছিলেন, হঠাৎ কোর্টে এলেন কিভাবে? চন্দ্রু তখন বলে, যদি আমি কোর্টে না আসতাম তবে এই লোকের ছেলে আজও জেলে থাকতো, আর আমার কাছে এই মামলা বেশি গুরুত্বপূর্ণ। এই কেস আসলে ছিল ছোট জাতের লোকেদের নিয়ে, যাদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। আসল অপরাধ বড় জাতের লোকেরা করেছিল, আর পুলিশ তাদের বাঁচাতে দোষ চাপিয়ে দিয়েছিল গরিবদের উপর। চন্দ্রু কোর্টে এই অন্যায় প্রমাণ করে দেখায় এবং কেস জিতে যায়। কিছুদিন পর আমরা দেখি চন্দ্রু আর পুলিশের মধ্যে ভীষণ বিরোধ তৈরি হয়। সে পুলিশের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে লড়তে শুরু করে, কারণ সেখানকার পুলিশ খুবই দুর্নীতিগ্রস্ত ছিল। কিছুক্ষণ পর সেখানে সঙ্গিনী আর মৈত্রা আসে। সন্ধ্যায় সঙ্গিনী চন্দ্রুর সঙ্গে দেখা করে। চন্দ্রু তাকে বলে, তোমার সাথে যা যা ঘটেছে সবকিছু আমাকে বিস্তারিত বলতে হবে। এরপর সঙ্গিনী ফ্ল্যাশব্যাকের গল্প বলতে শুরু করে। সে জানায়, একদিন পুলিশ রাজা কন্নুকে খুঁজতে তাদের বাড়িতে আসে। তারা আমাকে প্রচণ্ড মারধর করে থানায় নিয়ে যায়। শুধু তাই নয়, রাজা কন্নুর ভাই বোন আর তার স্বামীকেও মারতে মারতে থানায় নিয়ে যাওয়া হয়। জেলের ভেতরে তাদের উপর ভীষণ অত্যাচার করা হয়, অমানবিকভাবে পেটানো হয়, এমনকি অশ্লীল আচরণও করা হয়। পুলিশ তাদের সাথে পশুর থেকেও খারাপ ব্যবহার করেছিল। পরের দিন পুলিশ রাজা কন্নুকে খুঁজতে সেই ইটের ভাটায় যায় যেখানে সে কাজ করত। মালিককে জিজ্ঞাসা করলে সে বলে রাজা কন্নু এখানে নেই, সে হঠাৎ করেই পালিয়ে গেছে। আসলে রাজা কন্নু 1 মাস ধরে বাড়ি ফিরে যেতে পারছিল না এবং স্ত্রী সন্তানের চিন্তায় পালিয়ে বাড়ির দিকে ফিরছিল। কিন্তু মাঝপথে কয়েকজন তাকে ধরে প্রচণ্ড মারধর করে থানায় নিয়ে আসে। সেখানে তাকে মারধর করে বলা হয়, স্বীকার কর তুই চুরি করেছিস। রাজা কন্নু বলে, আমি যেই অপরাধ করিনি তার দায় আমি কিভাবে নেব? সে সৎ মানুষ ছিল এবং সত্যি বলছিল, কিন্তু এর জন্য তাকে প্রচণ্ড মারধর করা হয়।
এরপর একদিন সঙ্গিনী থানায় খবর নিয়ে গেলে দেখে রাজাকন্যা ঝুলছে, অর্থাৎ মৃত্যুর কাছাকাছি অবস্থায়। পুলিশ তাকে এমনভাবে পেটাচ্ছিল যে সে আর চলাফেরা করতে পারছিল না। কিছুদিন পর জানা যায় রাজাকন্যা দুজনের সাথে জেল থেকে পালিয়েছে। এরপর পুলিশ আবার সঙ্গিনীকে হয়রানি শুরু করে, কারণ তাদের কোনো খোঁজ মিলছিল না। তাই সঙ্গিনী আর মৈত্রা মিলে বিভিন্ন অফিসে সাহায্য চাইতে যায়, কিন্তু কোথাও কোনো সাহায্য পায় না। আইনজীবীদের কাছেও যায়, কিন্তু তারাও সাহায্য করতে চায় না। তখন এক ব্যক্তি তাদের চন্দ্রুর কথা বলে। সে মানবাধিকার কেস লড়ে এবং কোনো টাকা নেয় না। মৈত্রা পালানোর রিপোর্ট যা পুলিশের তৈরি ছিল তা চন্দ্রুকে দিয়ে দেয়। এই রিপোর্টে অনেক সাক্ষীও ছিল, যারা তিনজনকে পালাতে দেখেছিল। এরপর চন্দ্রু নিজের মতো করে কেসের স্টাডি শুরু করে। সে হেবিয়াস কর্পাস আইনের অধীনে মামলা করার সিদ্ধান্ত নেয়। এর মানে হলো কাউকে বিনা কারণে গায়েব করা বা অপহরণ করা হলে আদালত পুলিশকে নির্দেশ দেয় যে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করে আদালতে হাজির করতে হবে। চন্দ্রু কেসটা খুব ভালোভাবে প্রস্তুত করে এবং আদালতে প্রমাণ করে বিষয়টা সত্যি। বিচারকও রাজি হয়ে পুলিশকে রাজাকন্যাকে খুঁজে বের করার নির্দেশ দেয়। এরপর চন্দ্রু পুলিশের আনা সাক্ষীদের জেরা শুরু করে। সবাই পুলিশের পক্ষে কথা বলতে থাকে, কিন্তু চন্দ্রু বুঝতে পারে যে তারা মিথ্যে বলছে। সাক্ষীদের মধ্যে একজন ডাক্তার ছিল, যে তাদের চিকিৎসা করেছিল। আরেকজন ছিল ঔষধের দোকানদার, যিনি ঔষধ দিয়েছিলেন। কেস পুরোপুরি পুলিশের পক্ষে চলে যাচ্ছিল। তখন চন্দ্রু সেই পুলিশ কর্মকর্তাকে কাঠগড়ায় ডাকে, যে রিপোর্ট বানিয়েছিল। তাকে কিছু প্রশ্ন করলে বোঝা যায় যে সে মুখস্থ করা উত্তর দিচ্ছে। চন্দ্রু তাকে জিজ্ঞাসা করে ডাক্তারের চেম্বার আর মেডিকেল শপ কোথায়। তখন পুলিশ ঘেমে যায়। আসলে ডাক্তার আর মেডিকেল শপ একে অপরের বিপরীত দিকে ছিল, এবং সেই রাস্তা থানার সামনে দিয়ে যাওয়া যায়। চন্দ্রু প্রমাণ করে দেয় যে পুলিশ ভুয়া রিপোর্ট বানিয়েছে। পুলিশ কঠিন ফাঁদে পড়ে যায়। এরপর তারা শহরের সবচেয়ে বড় আইনজীবীর কাছে সাহায্য চাইতে যায়। একদিন সঙ্গিনী তার আইনজীবীকে ফোন দিচ্ছিল। তখন পুলিশ আসে এবং বলে, চলো থানায় যেতে হবে। সঙ্গিনী অস্বীকার করলে পুলিশ তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। ফলে সঙ্গিনীকে বাধ্য হয়ে যেতে হয়। সেখানে পুলিশ তাকে বলে, এই মামলা তুলে নাও, যত টাকা চাও আমরা দেব। কিন্তু সঙ্গিনী বলে, যা বলার আমার আইনজীবীকেই বলুন। তখন তারা তার সাথে দুর্ব্যবহার করে, তাকে চড় মারে। কিন্তু হঠাৎ ডিএসপির ফোন আসে। তিনি হুমকি দেন, যদি সঙ্গিনীর কিছু হয় আমি তোমাদের চাকরি খেয়ে দেব, এবং আদেশ দেয় ওকে নিরাপদে বাসায় পৌঁছে দাও। আসলে যখন পুলিশ তার মেয়েকে নিয়ে যাচ্ছিল তখন সঙ্গিনী চন্দ্রুকে ফোন করে সব জানিয়ে দেয়। এরপর চন্দ্রু সরকারি বিচারকের কাছে গিয়ে বিষয়টা জানায়। বিচারক ডিএসপিকে ফোন করে বলে সব মীমাংসা করেন। এখন কেসটা শহরের সবচেয়ে বড় আইনজীবী হাতে নিয়ে নেয়। সে কোর্টে এসে একে একে সব সাক্ষীদের জেরা শুরু করে। সাক্ষীদের মধ্যে একজন ছিল ইটের ভাটার মালিক। সে বলে, রাজাকান্নুর ভাই আমাকে ফোন করে জানিয়েছিল যে তারা জেল থেকে পালিয়েছে। তখন চন্দ্রু সেই ব্যক্তিকে প্রশ্ন করতে শুরু করে, সবার আগে এই খবরটা রাজাকন্যর পরিবারের কাছে জানানো উচিত ছিল। তখন সেই লোক বলে, আমি তাদের পরিবারকে খবর দিয়েছিলাম, এবং এটা সত্যিও ছিল, কারণ সেই মানুষটি রাজাকান্নুর স্ত্রীকে বিষয়টা জানিয়েছিল। এখন এই মামলাটা সম্পূর্ণভাবে চন্দ্রুর হাত থেকে বের হয়ে বিরোধী পক্ষের হাতে চলে যায়। এরপর চন্দ্রু বিচারকের কাছে কিছুটা সময় চায় যাতে সে আরও প্রমাণ জোগাড় করতে পারে। এরপর চন্দ্রু সঙ্গিনীকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এত বড় কথা আগে কেন বলনি? তখন মৈত্রা বলে, রাজাকন্যুর ভাই সংখ্যাগুলো পড়তে জানতেন না, তাহলে সে কল কিভাবে করবে? তারপর চন্দ্রু এসটিডি বুথের সব কল ডিটেলস বের করে আনে এবং একে একে সব চেক করতে থাকে, যাতে বের করতে পারে রাজাকন্যুর ভাই আসলে কোন বুথ থেকে ফোন করেছিল। অবশেষে সে খুঁজে বের করে যে ফোনটা কেরালার এক বুথ থেকে করা হয়েছিল। চন্দ্রু এরপর কেরালা যায় এবং বুথের মালিকের সঙ্গে দেখা করে। তারপর কোর্টরুমে বুথের মালিককে ডেকে আনা হয়। সে বলে, কিছুদিন আগে তিনজন লোক এখানে ফোন করতে এসেছিল, তাই আমার নজরে এসেছিল। আমি তাদের চিনতেও পারবো। এখন চন্দ্রু বিচারকের সামনে দাবি করে যে স্থানীয় পুলিশ এ ঘটনায় জড়িত, তাই এ মামলা তাদের হাতে থাকা উচিত নয়। মামলাটা সিবিআই এর হাতে দেওয়া হোক। বিচারকও রাজি হন এবং কেসটি আইজির হাতে যায়। এরপর আইজি এবং চন্দ্রু মিলে ইনভেস্টিগেশন শুরু করে, কিন্তু তিনজনকেই কোথাও পাওয়া যাচ্ছিল না। তাই তারা কেরালার সব জেলা এবং এফআইআর চেক করতে থাকে। তখন এক অফিসার তাদের জানায়, একটি অ্যাক্সিডেন্ট কেসে একটি লাশ পাওয়া গিয়েছিল। সে কিছু ছবি দেখায় যেখানে মৈত্রা রাজাকন্যুকে চিনে ফেলে। আসলে রাজাকন্যুর লাশ শহরের সীমান্তে পাওয়া গিয়েছিল এবং বলা হচ্ছিল যে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই খবর শুনে সঙ্গিনী ভেঙে পড়ে। অন্যদিকে এক পুলিশ অফিসার স্বীকার করে নেয় যে তাদের মারধরের কারণে রাজাকান্নু মারা যায়। এরপর তারা তাকে লকআপ থেকে সরিয়ে সীমান্তে ফেলে রাখে।
চন্দ্রু মনে করে এটা আসলে খুন, কিন্তু বিরোধী পক্ষ বলে সে পালানোর সময় দুর্ঘটনায় মারা গেছে। এদিকে তদন্তে বের হয় যে এসটিডি বুথে যে ৩ জন ছিল তাদের মধ্যে রাজা কন্যর ভাইও ছিল। পাশাপাশি খবর আসে একটি জেলে রাজা কন্যর ভাই এবং বোনের স্বামীকে রাখা হয়েছিল। মৈত্রা সেখানে গিয়ে তাদের চিনে ফেলে। পুলিশরা এতটাই নির্দয় ছিল যে তারা যখন মারের কারণে অচেতন হয়ে যেত তখন তাদের চোখে মরিচ গুঁড়া ঢেলে দেওয়া হতো। রাজা কান্নুর ভগ্নিপতি তখন সাড়া দেয়, কিন্তু রাজা কান্নু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না, মানে সে তখনই মারা গিয়েছিল। এরপর আইজিকে আদালতে ডাকা হয়। আইজি জানান আসলে চুরি করেছে পুলিশেরই একজন লোক, যার নাম রবি। পুলিশের একটি অংশ এতে জড়িত ছিল। চন্দ্রু প্রমাণ করে দেয় যে যেখানে রাজা কন্নুর মৃত্যু হয়েছিল সেখানে পুলিশের জুতার ছাপ আর গাড়ির টায়ারের দাগ পাওয়া গিয়েছিল। চন্দ্রু বিচারকের কাছে অনুরোধ করে যে সঙ্গিনীকে গ্রামের মাঝখানে একটি বাড়ি দেওয়া হোক এবং সংশ্লিষ্ট পুলিশদের কড়া শাস্তি দেওয়া হোক। অবশেষে সেই পুলিশরা শাস্তি পায়। এই গল্পের মূল বার্তা হলো আজও বহু উপজাতি এলাকায় জাতের নামে গরিব ও নিম্ন শ্রেণীর মানুষদের উপর ভয়ঙ্কর শোষণ চলছে। তাদের হাতে না আছে টাকা, না আছে কোনো শক্তিশালী সোর্স, তাই তারা নিজের উপর মিথ্যা মামলা প্রমাণ করতেও পারে না। এই জন্য এখনো বহু মানুষ নির্দোষ হয়েও জেলে বছরের পর বছর কাটাচ্ছে, যা আমাদের আইনের জন্য লজ্জাজনক। এই সিনেমাটি আইএমডিবিতে ভারতীয় সিনেমার সর্বোচ্চ রেটিং পাওয়া সিনেমা। সবাই সিনেমাটিকে প্রশংসা করেছে। এর আইএমডিবি রেটিং 99.8। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। আবার দেখা হবে নতুন গল্পে।